ভক্স পপুলাই ভক্স ডাই, ল্যাটিন প্রবাদে বলা হয়েছে জনগণের কণ্ঠস্বরী ঈশ্বরের কণ্ঠস্বর। আজকে যে নির্বাচন হয়ে গেল সকাল 7:30 থেকে টানা 9 ঘন্টা যে ভোট জনগণ দিল, 4:30 শেষ হয়েছে। তার মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা বুঝে নিবে। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছিল রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু গেল 17 বছরে আমরা বুঝি নাই রাষ্ট্রের মালিক জনগণ নাকি একটা বিশেষ দল, বিশেষ গোষ্ঠী যারা ক্ষমতার নামে, সরকারের নামে এদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। কাজে এবারের যে জাতীয় নির্বাচন কেবল সাধারণ কোনো নির্বাচন নয়। আপনারা জানেন এই নির্বাচনের আগে যে জুলাইয়ে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে কমপক্ষে 1,500 মানুষকে হত্যা করা হয়েছে, 31,000 মানুষকে পঙ্গু করা হয়েছে, কেউ স্থায়ীভাবে, কেউ সাময়িক পঙ্গু। 4,000 মানুষকে অন্ধ করা হয়েছে, কারো এক চোখ, কারো দু চোখ। কাজে ফ্যাসিস্ট হয়তো চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু নানান ফর্মে রয়ে গেছে। এবার নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বোঝাতে চায় তারা আর ফ্যাসিবাদী ব্যবস্থা খুঁজে পায় না। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ভোট দিয়ে আসলাম সেখানে দেয়ালে লেখা নেভার এভার এগেইন, এর মানে হচ্ছে আর যা হয়েছে, যে ফ্যাসিবাদ হয়েছে, যে হত্যা হয়েছে, যে টাকা পাচার হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে, আর যেন তা কখনো না হয়। এটাই বলা হয়েছে নেভার এভার এগেইন। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে এটিএন বাংলা এক বিশাল স্টুডিও সাজিয়েছে। আমার পেছনে সেই রয়েছে এলইডি স্ক্রিন। নির্বাচনের ফলাফল যখন গণনা শুরু হবে প্রতি মুহূর্তের হালনাগাদ তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। আর এর ফাঁকে ফাঁকে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে যারা কথা বলেন সেই সব এক্সপার্ট, বিশেষজ্ঞ, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই পর্যায়ে আমার সঙ্গে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের অধ্যাপক এবং তরুণ রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর কাজী মাহবুবুর রহমান। আপনাকে ওয়েলকাম এটিএন বাংলা স্টুডিওতে। প্লিজ বি সিটেড। কাজী মাহবুব, আমরা তো দেখলাম যে টানা 9 ঘন্টা মানুষ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করলো। আপনি এক লেখায় লিখেছেন যে ভোট কেবল অধিকার না, এটা তার মালিকানা। আসলে তো কেমন মনে হলো আজকে সারাদিনের, যতক্ষণ আপনি খবর নিয়েছেন সব মিলিয়ে? এখন তো গণনা চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন এর দর্শকদেরও ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় ব্যাপার হলো কি, আমরা অনেক দিন যাবত, আপনি যেভাবে বলছিলেন, আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছি একটা নিজের ভোট দেওয়ার জন্য। সেই ভোটটা কিন্তু আমরা প্রায় 17 বছর দিতে পারছি না। এবং এই যে 17 বছর ভোট দিতে পারছি না, সেই যে কষ্ট, ক্ষোভ, এটা মূলত প্রত্যেকটা নাগরিককেই ধুকে ধুকে খাচ্ছে। এবং এই অবস্থায় তারা যে দেখতে পাচ্ছে যে তারা ভোট দিতে পারছে না, এবং এই অপরচুনিটি যখন তাদের মধ্যে আসলো, তখন কিন্তু আসলে তারা শুধু ভোটের অধিকার প্রয়োগ করেনি, ভোটের কারণে সে যে এই রাষ্ট্রের মালিক এটা প্রকাশ করতে পেরেছে। সে যে এই রাষ্ট্রের সরকার নির্ধারণের সম্মতির একমাত্র উৎস, সেটাও সে প্রকাশ করতে পেরেছে আজকে। সুতরাং আমি দেখেছি সারা দেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গতকাল থেকে, তার আগের দিন থেকে তাদের প্রত্যেকের ভোট কেন্দ্রে, নিজস্ব ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ঢাকা ছেড়েছে বা বিভিন্ন শহর ছেড়ে চলে গেছে। ঠিক তারা যে অনেকেই মনে করেছিলেন তারা হয়তো গিয়েছে লম্বা ছুটি পাওয়ার জন্য, কিন্তু আজকে যেভাবে দেখলাম তারা যেভাবে ভোটের কেন্দ্রে গিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে যেভাবে ভোট দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে মানুষের কাছে সেই ভোটের উৎসব আবারও ফিরে এসেছে। এবং মানুষ তার অধিকার প্রয়োগের জন্য যে বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, সেটাও কিন্তু আমাদের কাছে আজকে সারাদিন খুব স্পষ্ট হলো। সারা দেশে যত কেন্দ্রে ভোট হয়েছে, সহিংসতা কিংবা হচ্ছে ভোট নিয়ে কারচুপি, জাল, সব মিলিয়ে সেটা কেমন মনে হয়েছে আপনার? আমার কাছে মনে হচ্ছে আমরা যদি 4 জন মানুষ কিন্তু মারা গেছেন। জি, অন্য নির্বাচনের সঙ্গে তুলনা যদি করি আমরা, সেটাই বলছিলাম যে 2008 পর্যন্ত যদি আপনি নির্বাচনগুলো ধরেন, এবং বিশেষ করে 91, 96 এবং 2001 এই নির্বাচনগুলো যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেগুলোই তো আমাদের কাছে এক ধরনের এক্সাম্পল ছিল। এটা আমরা যদি কম্পেয়ার করি আমাদের নিজেদের সাথে, এবং আপনি যদি দক্ষিণ এশিয়ার যে নির্বাচনগুলো হয়, ভারত সহ পাকিস্তান সহ অন্যান্য দেশের যে নির্বাচনগুলো হয়, আপনি কম্পেয়ার করেন, ভারত তো অলরেডি প্রায় লম্বা সময় ধরে নির্বাচনী গণতন্ত্র চর্চা করছে। আপনি দেখেন ভারতেও কিন্তু 200, 250, 300 লোক মারা যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে আজকের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ক্ষয়ক্ষতিপূর্ণ নির্বাচন। আমি এতদিন ভাবছিলাম যে বর্তমান সরকার, মানে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে বলছিল যে তারা একটা ঐতিহাসিক নির্বাচনের দ্বার প্রান্তে বা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন, আজকের ভোট প্রয়োগের দিক থেকে যদি বিবেচনা করেন নাগরিকের, অন্যভাবে যদি আপনি দেখেন ভোটের সময়ে সহিংসতা এবং অন্যান্য বিষয়গুলো, তাহলে কিন্তু আপনি এটা বলতে বাধ্য হবেন যে বাংলাদেশে একটা ঐতিহাসিক নির্বাচন আসলেই হয়ে গেল, এবং আমরা ওই ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হয়ে থাকলাম। জি, একজন আরব দার্শনিক বলেছিলেন যে ঘোড়া দিয়ে এসে রাজ্য জয় করা যায়,
কিন্তু রাজ্য শাসন করতে হয় ঘোড়া থেকে নেমে। হয়তো নির্বাচনে একটা দল জয়ী হবেন, কিন্তু মানুষের যে সমস্যা, দুর্নীতি কি দূর হবে, বৈষম্য কি দূর হবে, মানুষের কি টাকা পাচার যেটা হয়েছে এখানে বিদেশে চলে গেছে সেইটা কি দূর হবে, সুশাসন কি আমরা আসলে পাবো, আমার কাছে মনে হয় মিডিয়ার কি স্বাধীনতা থাকবে? আমার কাছে মনে হয় বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তন যারা অব্যাহত রাখবে না তারা ইতিহাসের আস্থা করে পড়ে যাবে, তারা জনগণের তারা প্রত্যাখ্যাত হয়ে যাবে। কেন বলছি আপনাকে, আপনি দেখেন গত ৫০-৫৪ বছর ইতিহাসে আমরা ক্যাম্পেইনের যে সংস্কৃতি ছিল আমাদের, আমরা গত ৫৪ বছর ইতিহাসে ক্যাম্পেইনকালীন সময়ে যে সহিংসতা আমাদের হতো এবং আমরা যেভাবে একে অপরের বিরুদ্ধে মানে রাজনৈতিক অবস্থান নিতাম, যেই মারমুখী অবস্থান নিতাম, উৎসাহ, ব্যক্তিগত চরিত্র হনন থেকে শুরু করে এবারও কিছু কিছু সোশ্যাল মিডিয়া হয়েছে, সেগুলা হয়তো সহনীয় পর্যায়ে কিন্তু হয়েছে। হ্যাঁ, সেটা মাত্রা অনেক কমে এসেছে। সেটাই বলছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা কিন্তু আমরা ক্যাম্পেইনকালীন দেখেছি। ইভেন আপনি দেখেন কোন রাজনৈতিক যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, তারা কিন্তু আপনি আগে যেভাবে নেতৃত্ব শুধুমাত্র একটা গুরুগম্ভীর বক্তৃতা দিয়ে চলে যেতেন, এবার কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকে, বিশেষ করে আপনি দেখেন বিএনপি চেয়ারপারসন দেখলাম বিভিন্ন জায়গায় অনেক সময়ই দেখেছি আমরা অডিয়েন্সের সাথে নিয়ে সরাসরি কানেক্ট করছেন। এটাও কিন্তু আমাদের দেশে একদম নতুন মাত্রা, যে রাজনৈতিক নেতৃত্ব সরাসরি কানেক্ট করতে চাচ্ছেন নাগরিকের সাথে। এটা যদি রাজনৈতিক নেতৃত্ব সব রাজনৈতিক দলই নতুন নতুন নিয়ে আসছে, বিএনপি, জামাত, এনসিপি সবাই, এবং তারা যদি এটা অব্যাহত রাখে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে কেউ হারাতে পারবে না। সবচেয়ে বাংলাদেশকে না হারাতে পারার দুইটা জায়গা লাগবে আমাদের এখন বেশি কিছু দরকার নেই। একটা হলো আমাদেরকে নির্বাচন অব্যাহত রাখতে হবে 5 বছর পর পর, এইটার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না, কাউকে সুযোগ দেওয়া যাবে না। দ্বিতীয়ত হলো যে 5 বছর যারা শাসন করবে তাদেরকে একটা কাজে ব্যত্যয় করতে দেওয়া যাবে না, সেটা হলো আইনের শাসনের কোনো ব্যত্যয়। আপনি দুইটা কাজ করে দেখেন, বাংলাদেশকে কোনোভাবে আর কেউ পিছনে নিতে পারবে না। জি, একটা যেটা বড় আশঙ্কা আমরা দেখি যে যতবারই বাংলাদেশে নির্বাচন হয়েছে, যারা হেরে যায়, যারা পরাজিত হয়, তারা কিন্তু পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, যে কালচারাল স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দেখি না। তো এবার কি মনে হয় যে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হলো, সবাই প্রায় বলছে, এটা আমি দেখলাম, দেশি বিদেশি পর্যবেক্ষক, ইভেন পলিটিক্যাল পার্টির প্রধানরাও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো পরাজয় কি তারা মেনে নেবেন, নাকি আবারও সূক্ষ্ম কারচুপি, পুকুর কারচুপি এই শব্দগুলো তারা ব্যবহার করবেন? এটা ইঞ্জিনিয়ারিং যেগুলো বলে, অনেকটা বেশি আমাদের এখানে রিটোরিক হয়, সবগুলো যে কারেক্টলি হয়, বিশেষ করে যে সকল নির্বাচনগুলো জনগণ গ্রহণ করেছে, জনগণের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, সেই নির্বাচনগুলোতে রাজনৈতিক নেতৃত্ব যতই অভিযোগ করুক না কেন, জনগণগুলো এগুলো অ্যাকসেপ্ট করে না। সো আপনি হয়তো এখনো হয়তো শুনতে পাবেন, কিন্তু অথবা এটা আমার কাছে মনে হচ্ছে কমেও আসবে, এভাবে শুনতে পাবেন না যারা পরাজিত হবে তাদের ক্ষেত্রে। কিন্তু যদি এ ধরনের কোনো এভিডেন্স তাদের কাছে না থাকে যে ধরনের ঘটনা ঘটেছে, সারাদিন আমরা যে ক্যাম্পেইন দেখে, যে ধরনের ভোটের ব্যবস্থা দেখেছি, যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, এজেন্টদের কাছ থেকে যে ধরনের রেসপন্স দেখেছি, আমরা তো এখন পর্যন্ত মোটা দাগে কোথাও সে ধরনের অভিযোগ শুনি নাই। সো এটা যদি ভোট গণনা করার সময়টাতে যদি দেখা যায় এজেন্টরা স্যাটিসফাইড থাকে এবং ওইভাবে যদি তারা মানে ভোটটা কাউন্ট করে বের হয়, তাহলে তো আপনি অভিযোগ করবেন কিভাবে? সো আমার কাছে মনে হচ্ছে যদি মানে পরাজিত হলেও মানুষের রায়টাকে, গণরায়টাকে মেনে নেওয়ার একটা সাংস্কৃতিক যোগ্যতা কিংবা মানসিকতা আমাদের থাকতে হবে। আসলে আমার মনে হয় সেই সহনশীলতা অনেকটা তৈরি হয়েছে এবং এটা হয়তো খুব বড় মাত্রায় দেখানো যাবে না এখন, কিন্তু আমার মনে হচ্ছে সামান্য হলো এইটা দেখা হবে। এইবার ফলাফল যেটা হোক, গেম চেঞ্জার কারা আসলে? এই যে 4.5 কোটি তরুণ ভোটার হবে, নাকি নারী ভোটারদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখেছি সব জায়গায়, গ্রামে গঞ্জে শুরু করে, কারা আসলে গেম চেঞ্জার হবে? মূল ভূমিকা কারা রাখবে বলে মনে হয় আমরা দেখেছি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে? আপনি আলোচনাটা চমৎকারভাবে উত্থাপন করেছেন। আমরা দেখেছি গত প্রায় 1-1.5 মাস যাবত, বিশেষ করে আরো আগে থেকেই প্রধানত রাজনৈতিক দলগুলোর একটা অ্যাটেনশন ছিল আওয়ামী লীগের সমর্থক ভোটারদের প্রতি। তো সেইটা আমার কাছে মনে হচ্ছে তেমন কাজ দেয়নি। আমার কাছে মনে হচ্ছে মূলত ডিটারমিনেন্ট হয়ে গেছে, নির্ধারক হয়েছে দুইটা ভোটার। একটা হলো তরুণ শ্রেণীর ভোটার, যারা প্রায় আপনার 22 থেকে 39% পর্যন্ত বিভিন্ন আসনে আছে। আর একটা ভোটার হলো আমাদের এখনকার নারী ভোটাররা, কিন্তু 2008-এর নারী ভোটারের মতো না। 2008-এর থেকে এই নারী ভোটারের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এঙ্গেজ, তারা অনেক বেশি অ্যাক্টিভ, তারা সারাক্ষণ মিডিয়া দেখছেন, ফর্মাল ইনফর্মাল মিডিয়া দেখছেন, এবং তারা লেখাপড়ায় অনেক এগিয়ে গেছেন। তো এই অবস্থায় তারাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইবার এই দুইটা ভোটার ডিটারমিনেন্ট হবে। পাশাপাশি আমরা যে ভোটারের কথা বলছি না, কিন্তু আমাদের রাজনীতিতে সবসময় ছিল, সেটা হলো সংখ্যালঘু ভোটার। আমার কাছে মনে হচ্ছে সংখ্যালঘু ভোটারও কিন্তু এবার খুব সিরিয়াসলি এফেক্ট করবে। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে দুজন আমেরিকান প্রফেসর একটা বই লিখেছিলেন, হোয়াই নেশনস ফেল, কেন একটি রাষ্ট্র ফেল করে, ব্যর্থ হয়, 300 পৃষ্ঠার বই।
তারা সবগুলো দেশ নানান ধরনের উদাহরণ দিয়েছে, কেস বাই কেস দিয়ে। শেষ চ্যাপ্টারে লিখেছে, যেটার মধ্যে তার অ্যান্সারটা আছে, বলেছে 3টি শব্দ: ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। মানে যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না, তারা বলেছে সেই রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। আপনি দেখেন আমাদের পার্লামেন্টের প্রতিষ্ঠান কাজ করছে না, আমাদের জুডিশিয়ারি কাজ করছে না, আমাদের 3জন প্রধান বিচারপতিকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তাহলে আইন কোথায়? আদালত কিন্তু কাজ করে নাই। একজন প্রধান বিচারপতি এখন কারাগারে রয়েছেন, আরেকজনকে আওয়ামী লীগের সময় বের করে দেওয়া হয়েছে, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। আরেকজনকে 5 আগস্টের পরে একটা মব করে তা কিন্তু পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমাদের তথ্য কমিশন কাজ করে না, মানবাধিকার কমিশন আমাদের কাজ করে না, নির্বাচন কমিশন কিছুই ছিল না। এইরকম একটা ভঙ্গুর ফেইল প্রতিষ্ঠানের মধ্যে কতটা প্রতিষ্ঠান আমরা নির্মাণ করতে পারবো নতুন যে সরকার আসবে, যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই আলোচনা আমরা প্রধানত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে করছি। আপনি যে কথা বলছেন, এবং এটা প্রথম শুরুটা কিন্তু হান্টিংটন করেছেন পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিতে। একটা ট্র্যাডিশনাল সোসাইটি থেকে যখন একটা সোসাইটি মডার্ন সোসাইটিতে যায়, মানে ট্র্যাডিশনাল পলিটিক্যাল সোসাইটি থেকে যখন মডার্ন পলিটিক্যাল সোসাইটিতে যাই, তখন কিন্তু মূল কাজটাই হলো ইনস্টিটিউশন বিল্ডিং। আপনি ইনস্টিটিউশন বিল্ডিংটা যত বেশি আপস হবে, তত বেশি নাগরিকের মোবিলাইজেশন বাড়বে, আর যত বেশি নাগরিকের মোবিলাইজেশন বাড়বে, তত বেশি আপনার পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে। একটা সোসাইটির সাস্টেইনেবিলিটি নির্ভর করে মূলত পলিটিক্যাল ডেভেলপমেন্টের উপরে। এখন আপনি আপনার রাষ্ট্রের যে সাস্টেইনেবিলিটির কথা বলছেন, আমরা যে ট্যাক্সই হচ্ছি না, এবং আমি বারবার আপনি জানেন বেশ 2-3 মাস আগে আমি একটা লেখা লিখেছি, বাংলাদেশে গণতন্ত্র বারবার কেন হোঁচট খায়। বাংলাদেশে কিন্তু আমরা 54 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছি। আপনি যদি আরো আগে যান, আমরা কিন্তু ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বলেন অথবা পাকিস্তান শাসন আমলে বলেন, আমরা কিন্তু বারবারই গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু সংসদীয় গণতন্ত্রকে আমরা কোনোভাবে ট্যাক্সই করতে পারছি না। এর প্রধান দায়টাই কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন প্রতিষ্ঠান তৈরি করার মাঝে। এই প্রতিষ্ঠান তৈরি করার জন্য প্রধানত আমাদের নির্বাচন কমিশন প্রতিষ্ঠান, আমাদের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠান, আপনি এই 2টা প্রতিষ্ঠান যদি, এবং আপনি যেটা বললেন বিচার বিভাগ, এই 3টা প্রতিষ্ঠানকে যদি আমরা কোনোভাবে, আমাদের পার্লামেন্ট কিন্তু ঠিকমতো ফাংশন করে নাই। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা দেখি স্ট্যান্ডিং কমিটিগুলো কাজ করে না। এবার কতটা কাজ করবে বলে আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে না পারেন, তাহলে ওই প্রতিষ্ঠানগুলো কাজ করবে না। এগুলো পলিটিক্যাল প্রতিষ্ঠান। আপনি যদি এই প্রতিষ্ঠানগুলো কাজ করেন, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কেন কাজ করে না, এর প্রধান কারণ হলো এই প্রতিষ্ঠানগুলোতে যারা বসেন, যারা দায়িত্ব পান, তাদের প্রত্যেকটা দেখা যায় সরকারের অনুগত হতে। আমরা দেখেছি অনেক নিরপেক্ষ লোককে বসানো হয়েছে, অনেক কোয়ালিফাইড লোককে বসানো হয়েছে, কিন্তু বসার পরেই উনি আনুগত্য শো করতে থাকেন। বাংলাদেশের মানুষের মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হতে হবে। আমরা দেখছি বাংলাদেশে পোস্ট পজিশন যারা পাচ্ছেন, তারা পজিশনের আগে এক ধরনের ব্যক্তিত্ব শো করেন, মানে পজিশন পাওয়ার পর আরেক ধরনের ইনক্লাইনেশন শো করেন। এই জায়গা থেকে যদি নাগরিকরা নিজে বের না হয়ে আসে, আপনি যতই স্বাধীনতা প্রতিষ্ঠানকে দেন, ব্যক্তি যদি স্বাধীন হতে না চায়, মানে প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি, তাহলে কোনোভাবেই পলিটিক্যাল পার্টির জন্য সত্য কিনা, তারা ইশতেহার দেন, ইশতেহার কিন্তু জনগণের সঙ্গে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, একটা পবিত্র চুক্তি, একটা প্রমিস তারা করেন, কিন্তু ক্ষমতার হাতলে হাত রাখলেই সেই প্রমিসটা ফলস প্রমিস হয়ে যায়, পুরোপুরের মতো উড়ে যায়। এই ইশতেহারকে তারা উল্টাবেন, কিংবা সিভিল সোসাইটি মিডিয়া কি ইশতেহারগুলোকে ট্র্যাক করবে কিনা, সেটা তো আমাদের এখানে জবাবদিহিতার জায়গাটা নির্মাণ হবে কিনা, সেই সংস্কৃতি তো আমাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি, কিন্তু এইবার গড়ে উঠতেই হবে। এইবার আপনি দেখবেন আমরা কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্যভাবে অ্যাক্টিভ, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আসলে ক্ষমতায় আসবেন, তারা কিন্তু ইশতেহারের প্রত্যেকটা পর্বের জন্য জবাবদিহিতা করতে এক ধরনের সামাজিক দায়বদ্ধতা তৈরি হবেই, এবং এই দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা দেখছি। আমরা একদম শেষ পর্যায়ে ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে একটা প্রশ্ন করতে চাই, যে গণতন্ত্র একটা সরকার ব্যবস্থা, তার চেয়েও তো গণতন্ত্র হচ্ছে একটা ভ্যালুস, একটা মূল্যবোধ। সেই মূল্যবোধের মূল কথা হচ্ছে টলারেন্স, পরমত সহিষ্ণুতা। আমি আপনার সঙ্গে দ্বিমত করি, আপনি যেন তার কথাটা বলতে পারেন, সবাই আমার মতো হবে না, কাজে ভিন্ন চিন্তা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন রাজনীতির প্রতি সম্মানবোধ, সেই টলারেন্স কতটা থাকবে আমাদের সমাজে? আমরা তো অলরেডি টলারেন্স 5 আগস্টের পরে আমি অনেকগুলো এক্সাম্পল আপনাকে দিতে পারবো যেখানে টলারেন্স শো হয়েছে। যেমন আপনি দেখেন প্রধান উপদেষ্টা যতবারই রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছে, প্রত্যেকবারই তারা কিন্তু গিয়েছে। 2, আপনি যখন প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েছেন, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এর আগে দিয়েই নানান ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, তারপরে কিন্তু তারা সবাই একসাথে গিয়েছে এবং একসাথে ফিরে এসেছে। এবং এই যে আমরা কিন্তু মব দেখেছি, নারীর উপর বুলিং দেখেছি, মাজারকে ভাঙা দেখেছি, এই 5 আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু রাজনৈতিক দলগুলো তো এগুলোকে ওন করছে না, অনেক ধরনের চাঁদাবাজি, দুর্বৃত্তায়ন সেটা দেখেছি, কিন্তু রাজনৈতিক দল তো ওন করছে না।
রাজনৈতিক দলগুলো তো এগুলোকে ডিসকারেজ করতে বাধ্য হচ্ছে। দ্যাট মিনস সমাজে পরিবর্তন এসেছে। এখন এটাকে টেকসই করতে হবে, চলমান রাখতে হবে। আজকেই আমরা দাঁড়িয়ে যাব না, আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদের নেতৃবৃন্দকে তাদের কমিটমেন্ট, আপনি যে ইশতেহারের কথা বললেন, ইশতেহারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এবং এটা কিভাবে তারা বাস্তবায়ন করবেন তার রোডম্যাপ দিতে হবে। আমাদের এখন মূল সমস্যা হলো রোডম্যাপ বিহীন ইশতেহার। অনেক ধন্যবাদ প্রফেসর মাহবুবুর রহমান, তরুণ রাষ্ট্রবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়ান টুপ্লেক্স টাউন। আপনাদেরকে আবারও আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, রাতভর আছি, আমরা কালকে পর্যন্ত আছি। আমরা ভোটের ফলাফল আপনাদেরকে জানাবো, প্রতি মুহূর্তের আপডেট জানাবো এবং ফাঁকে ফাঁকে আমাদের যারা বিশেষজ্ঞ এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলবো। নির্বাচনে যেই দল জয়ী হন না কেন, আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি দায় এবং দরদের বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।